আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এখন তোমরা আমার যারা আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো করে নেবে। আমি আগে মোট ভয়েসের 3টা ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো করে নেবে। তার মধ্যে প্রথম ক্লাসটা অবশ্যই করতে হবে, কারণ ওখানে অনেক কিছু ক্লিয়ার করা আছে। সো ওটা যদি না বুঝো তাহলে কিন্তু এই ক্লাসটা নাও বুঝতে পারো। ঠিক আছে, এই ক্লাসটা নাও বুঝতে পারো। সো অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা করে নেবে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। সো এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝায়। অর্ডার, রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন বা অ্যাডভাইস। ঠিক আছে, সো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ। ঠিক আছে, সেটা কি বুঝাইছে এখানে? টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে, এখন এটাকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি করতে হবে? প্রথমত দেখো, এখানে তোমার অবজেক্ট খুঁজতে হবে। আমি বলেছিলাম যে অবজেক্ট ছাড়া কখনো তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, অবজেক্ট ছাড়া কখনো ভয়েস চেঞ্জ করতে পারবা না। আবার অবজেক্টও চিনতে হবে। ঠিক আছে, অবজেক্ট কিভাবে চেনা যায় তা আমি প্রথম ক্লাসে বলেছি। এখন দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে অবজেক্ট হচ্ছে ইউর হেলথ। অবজেক্ট হচ্ছে ইউর হেলথ। ঠিক আছে, সো মনে রাখবা, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে তোমাকে লেট যুক্ত করতে হবে। কি বললাম? প্রথমে তোমাকে লেট যুক্ত করতে হবে। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া এখানে সাবজেক্টটা কোথায়? টেক কেয়ার অফ ইউর হেলথ তো বললেন, আপনি এটাও বলেছিলেন যে ভাইয়া সাবজেক্ট ছাড়াও কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব না। সো এখন আপনি কিভাবে এটাকে ভয়েস চেঞ্জ করবেন সাবজেক্ট ছাড়া? ঠিক আছে, একটা কথা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উচ্চ অবস্থায় থাকে। উচ্চ মানে কি জানো? অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ অ্যাবসেন্ট বলতে তাকে বলতে পারো যে ইনভিজিবল হিসেবে, মানে ইনভিজিবল হিসেবে থাকে। সে কিন্তু থাকে বাট দেখা যায় না। ঠিক আছে, থাকে কিন্তু দেখা যায় না। অর্থাৎ দেখো, টেক কেয়ার অফ ইউর হেলথ, সেখানটা কিন্তু সাবজেক্টটা আছে বাট কিন্তু উজ্জ্বল অবস্থায়, অর্থাৎ ইনভিজিবল অবস্থায় আছে। সো আমরা যখন এটাকে ভয়েস চেঞ্জ করব তখন মনে রাখবা, যেহেতু ইউর হেলথ এটা আমাদের অবজেক্ট, সেহেতু আমরা ইউর হেলথকে প্রথমে লিখব, বাট ইউর হেলথের আগে আমাদেরকে লেট যুক্ত করতে হবে। সো দেখো, লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ। সো দেখো, আমরা লিখলাম লেট ইউর হেলথ। ঠিক আছে, আমরা ইউর হেলথের আগে লেট যুক্ত করলাম, তারপর আমরা বি অ্যাড করলাম। ঠিক আছে, বি অ্যাড করতে হবে। তারপরে বি, এই দেখো টেক, এটা কিন্তু আমার ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু আমার ভার্ব। এর আগে যে সাবজেক্টটা সেটা কিন্তু মিসিং, মানে অ্যাবসেন্ট, মানে ইনভিজিবল অবস্থায় আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না। তার মানে এটা না যে এখানে কোনো সাবজেক্ট নাই। ঠিক আছে, অবশ্যই আছে বাট সেটা ইনভিজিবল অবস্থায়। সো আমরা এই ভার্বটাকে ভার্ব 3 করব, কেয়ার অফটা হুবহু বসিয়ে দিব। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ঠিক আছে, সো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে। এখন কথা হচ্ছে এটাকে কিভাবে করব। ঠিক আছে, এখন দেখো, তোমরা এখানে অবজেক্ট কোনটা? ইয়োর টাইম। সো আমরা জানি যে ভার্বের পরে অবজেক্টের অবস্থান হয়। ঠিক আছে, এখন ইয়োর টাইমটাকে আমরা প্রথমে যদি আনি, অর্থাৎ আনতে পারবো, যেহেতু অবজেক্টটাকে প্রথমে আনতে হয় প্যাসিভ করার সময়। বাট কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যুক্ত করতে হবে। সো আমরা লেট দিব, লেট ইউর হেলথ, লেট ইউর টাইম। ঠিক আছে, লেট ইউর টাইম। সো ইউর টাইম এর আগে লেট দিব। এবং নট কেন দিব? কারণ এখানে ডু নট আছে। ডু নট থাকলে লেট নট লিখতে হবে। বুঝতে পারলা?
নট যুক্ত থাকলে এই লেটের পরে নটটা দিতে হবে। সো লেট ইউর টাইম এটাকে হুবহু বসালাম, তারপর বললাম যে একটা কথা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে বিটা মাস্ট থাকবে। ঠিক আছে, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড, ভার্ব 3 কি ওয়েস্টেড। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম বিষয়টা। ঠিক আছে, সো নেক্সট আসি, লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট কোনটা, লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক। সো আমরা দেখতে পাচ্ছি ডু এর পরে আমার যে দ্য ওয়ার্ক এটা অবজেক্ট কেন, কারণ ডু হচ্ছে আমার ভার্ব, ভার্বের পরে যা থাকে তা আমাদের অবজেক্ট। এখন একটা কনফিউশন তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে, ভাইয়া এখানে তো লেট আছে মানে এটা প্যাসিভ, আপনি বলছেন প্যাসিভ করার সময় লেট যুক্ত করতে হবে। ঠিক আছে, বলছি তাই না, প্যাসিভ করার সময় লেট যুক্ত করতে হবে, বাট এটা কেন প্যাসিভ না দেখো তো, কেন এটা প্যাসিভ না? এখানে বি আছে না, বি নাই, আর এখানে কোনো ভার্ব 3 আছে না, ভার্ব 3 নাই। সো কোনোভাবে এটা কি হবে না, প্যাসিভ হবে না। প্যাসিভের ক্ষেত্রে তুমি এই বৈশিষ্ট্যগুলো দেখবা। ঠিক আছে, অবশ্যই বি থাকবে, বি কিন্তু এখানে নাই, বি এর পরে আমাদের ভার্ব 3টা অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা থাকবে। সো এখানে খেয়াল করো দ্য ওয়ার্ক, এটা আমার অবজেক্ট, এটাকে প্রথমে আনতে হবে। সো কি করব আমরা খুব সহজে করতে পারবো, লেট থাকুক কোনো সমস্যা নাই, আমরা এটাকে আগে যেভাবে করেছি ওভাবে করব। লেটটাকে প্রথমে আনবো, তারপরে দ্য ওয়ার্ক হবে, লেট দ্য ওয়ার্ক। তো দেখো লেট দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপর আমরা সুন্দর করে বি যুক্ত করে তারপর ডুটাকে ডান করব, অর্থাৎ ভার্ব 3 লিখবো, ডু এর ভার্ব 3 ডান। তারপর বাই অ্যাড করলাম, বাই কেন অ্যাড করলাম, কেন খেয়াল করো এখানে দ্য বয় আমার সাবজেক্টটা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, এতক্ষণ আমার সাবজেক্টটা দেওয়া ছিল না, সাবজেক্টটা দেওয়া ছিল না, এই জন্যই আমরা বাই অ্যাড করে লিখতে পারিনি। বাট এখন যেহেতু সাবজেক্ট দ্য বয়টা আছে এখানে, এই জন্য আমরা লিখলাম বাই দ্য বয়। ঠিক আছে, সো দেখলাম এখানে সাবজেক্টের কথাটা উল্লেখ আছে। এতক্ষণ তুমি যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স দেখছো, এখানে 1 নম্বরে 2 নম্বরে একটা তো সাবজেক্ট ছিল না, অর্থাৎ সাবজেক্টটা ইনভিজিবল ছিল। বাট এখানে সাবজেক্টের কথা উল্লেখ করা হয়েছে, লেট দ্য বয় ডু দ্য ওয়ার্ক। সো কে করছে, আমি বলেছিলাম কে দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়, সাবজেক্ট দ্য বয়। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করি কি করছে, দ্য ওয়ার্ক কাজ। সো আমরা অবজেক্টও পাইছি। সো বুঝতে পারলা তো কেন এটা সাবজেক্ট দ্য বয়। সো আমরা এই জন্য বাই দ্য বয় লিখলাম। ঠিক আছে, এই জন্য আমরা এতক্ষণ কেন বাই দিয়ে কিছু লিখি না, কারণ এখানে কোনো সাবজেক্ট ছিল না, এই জন্য কষ্ট করে আর বাই লেখা লাগে নাই। বুঝতে পারলা, আশা করি বুঝতে পেরেছো। এখন নেক্সট ওয়ানটা আমরা ক্লিয়ার হব। খেয়াল করো, প্লিজ কাম হিয়ার, এটা রিকোয়েস্ট বুঝাইছে। মনে রাখবা যখনই প্লিজ দেখবা সেটা অবশ্যই রিকোয়েস্ট বুঝাবে, অর্থাৎ সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়বে। এখন তুমি বলতে পারো ভাই আমি এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্লিজ থাকলে সবসময় ইউ আর রিকোয়েস্টেড টুটা মুখস্থ রেখে দিবা। কি বললাম, ইউ আর রিকোয়েস্টেড টুটা মুখস্থ রেখে দিবা। সো এটাকে আমরা লিখে দিব, প্লিজের বদলে লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, এবং কাম হিয়ারটা হুবহু বসিয়ে দিব। এটা একবারে সহজ, এটাতে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আর এখানে বলো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই সাবজেক্ট কোথায়, সাবজেক্টটা ইনভিজিবল অবস্থায় আছে। প্লিজ কেম হিয়ার, এখানে কেম এটা পাস্ট টেন্স এবং এখানে খাম এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে আর হয়েছে আর ওখানে হয়েছে আমাদের উইয়ার। ঠিক আছে, এই বিষয়টা লক্ষ্য রাখবা। এবং টু এর পরে সবসময় ভার্ব 1 হবে। ঠিক আছে, সো এখানে খেম দেখে যদি এখানে কষ্ট করে আবার এখানে চেঞ্জ করে খেম লিখতে যাবে, মোটেও না। টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয়, এটা মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষা ভুল করবা না। সো দেখো প্লাক মি এ ফ্লাওয়ার, এটা একটু ঝামেলা। কেন ঝামেলা একটু বলি। তুমি এখানে দেখতে পারবা যে এখানে অবজেক্ট মোট 2টা পাবা। কিভাবে, এখানে প্লাগ, আমি বলেছিলাম যে অবজেক্ট কিভাবে পাওয়া যায়, তুমি ভার্বকে কোয়েশ্চেন করবা। এখানে প্লাগ হচ্ছে আমার ভার্ব। এখন বলতে পারো ভাই সাবজেক্ট কোথায়, সাবজেক্ট এখানে ইনভিজিবল। সো তুমি যদি ধরে নাও যে ইউ প্লাগ মি এ ফ্লাওয়ার, সো ইউটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। কাকে বলছে, কে, ইউ, তুমি। সো কে দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কি পাই, সাবজেক্ট পাই।
বাট এখানে কোনো সাবজেক্ট নাই, সো মনে মনে ধরলাম ইউ আছে। ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি এনে দাও। এখন যদি আমি ভার্বকে কোয়েশ্চেন করি, কাকে? আমাকে। কি আনতে? ফুল আনতে। সো কয়টা পেলাম? দুইটা অবজেক্ট পেলাম। একটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। কেন বলা হয় ডিরেক্ট অবজেক্ট? ডিরেক্ট মানে কি? বস্তুবাচক অবজেক্ট। সো আমি এগুলো অন্যান্য অনেক ক্লাসে বলেছি, সো যারা জানো না তাদেরকে বলি। বস্তু মানে কি? মানুষ হবে না, বস্তু হবে। সো ফ্লাওয়ার আমার বস্তু, এই জন্য এটাকে বলা হয় বস্তুবাচক অবজেক্ট। আর মি আমার মানুষ না, এই জন্য এটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে। কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? ব্যক্তিবাচক পাই। কি দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তুবাচক পাই, অবজেক্ট। সো এখানে অবজেক্ট দুইটা। এখন বলতে পারো ভাইয়া আমি কাকে নিয়ে লেট যুক্ত করব, অর্থাৎ কার সাথে লেট যুক্ত করব? কারণ আমি জানি যে এখন যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমাকে লেট যুক্ত করে তারপর কি করতে হবে? তারপর ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে। সো এটা খুবই সহজ। তুমি লিখবা লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার, তারপর লিখবা বি প্লাকড, তারপর লিখবা ফর মি। ঠিক আছে। সো লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। অনেকে এখানে ভুলে বাই মি দিয়ে দে। তুমি এখানে কেন বাই মি দিবা? কারণ মিটা তো আমার সাবজেক্ট না, মি হচ্ছে আমার অবজেক্ট। ফর কেন হবে? আমার জন্য। ভালো করে একটু বাংলাও বুঝে নাও। ঠিক আছে। লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, অর্থাৎ আমার জন্য ফুলটা এনে দাও। ঠিক আছে। সো তুমি যেটা এখানে বলতে পারো লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি বাই ইউ, তাহলে কোনো কিন্তু ভুল হবে না, তবুও না দেওয়া ভালো। ঠিক আছে, তবুও না দেওয়া ভালো। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, মিনিংয়ের কোনো সমস্যাই হবে না। সো আমি এখন নেক্সট বিষয়টা দেখাই। নেভার টেল এ লাই। এখন আমরা এটাকে কিভাবে করব? ভালো করে খেয়াল করো, এখানে টেল হচ্ছে আমার ভার্বের পরে যা থাকে তা আমাদের অবজেক্ট। ঠিক আছে। সো আমরা অবজেক্ট পেয়ে গেলাম এ লাই। সো লেট এ লাই নেভার বি টোল্ড। সো লেট এ লাই নেভার বি টোল্ড। ঠিক আছে। এরপর নেভার দেবো, তারপরে বি যুক্ত করে টোল্ড দিয়ে দিব। আর এখানে সাবজেক্টটা উচ্চ অবস্থায় আছে, অর্থাৎ ইনভিজিবল আছে। ঠিক আছে। সো সাবজেক্ট থাকলে কিরকম হবে? ইউ নেভার টেল এ লাই। সো তুমি কখনো মিথ্যা বলো না, এরকম আর কি। ধরে নিলাম আর কি তুমি হইতে পারে একটা সাবজেক্ট আর কি। এখন দেখো টেল হিম টু গো। টেল আমাদের কি ভার্ব, হিম হবে আমাদের অবজেক্ট। শিওর। সো ভার্বের পরে যা থাকে তা আমাদের অবজেক্ট। এখন হিম যেহেতু আমাদের অবজেক্ট, এখন আমরা কি করব ভাইয়া? খুবই সহজ। আমি জানি লেট যুক্ত করতে হবে। ঠিক আছে। সো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাকে লেট যুক্ত করতে হয়। কি করতে হয়? লেট যুক্ত করতে হয়। সো এখানে আমরা লেটের পরে কি আসবে? আমাদের লেটের পরে আমাদের অবজেক্টটা আসবে। সো লেট হিম বি টোল্ড টু গো। লেট হিম বি টোল্ড টু গো। লেটের পরে হিম আসবে, অবজেক্ট আসবে, তারপর টেল হবে টু বি টোল্ড, তারপর টু গোটা হুবহু বসিয়ে দিব। ঠিক আছে। তোমরা এতগুলো এক্সাম্পল দেখে বুঝে গেছো যে লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ কেস হবে। সো দেখো এখানে অবজেক্টিভ কেস কোনগুলো? মি, আস, ইউ, হিম, হার, দেম। সো লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, এই বিষয়টা মনে রাখবা। এখন আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি, স্টপ। এখন স্টপ এটা আমাদের কি? আমাদের অর্ডার। মনে রাখবা একটা শব্দ থাকলে সেটা আমাদের অর্ডার হয়। ঠিক আছে। সো এখন এটাকে আমরা কিভাবে আমরা এটাকে প্যাসিভ করব? অনেকে বলতে পারো ভাইয়া এখানে এটা তো একটা ওয়ার্ড, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স না। ভাইয়া এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, ঠিকই বলতেছো, বাট এখানে সবকিছু ইনভিজিবল অবস্থায় আছে। ঠিক আছে। সো আমরা এটাকে কীভাবে করব? প্যাসিভ
এখানে ইউ আর অর্ডার টু স্টপ বলতে হবে। ঠিক আছে, আমরা এখানে ইউ আর অর্ডার টু এক্সট্রা লাগাবো এবং স্টপ দিয়ে দিব। এখন তুমি বলতে পারো ভাই আমি এখানে ওয়ার দিতে পারি না, কারণ এখানে তো কোনো টেন্সের কথা উল্লেখ নেই। আমি তো ওয়ার দিতে পারি চাইলে। হ্যাঁ, তুমি চাইলে এখানে ওয়ারও ইউজ করতে পারো, তবু আর ইউজ করাটা বেটার। ঠিক আছে, এখন দেখো পেন থ্রু দ্য লাইন, এটা একটা কনফিউশনের মধ্যে 1 নম্বরে আছে। কেন? কারণ এখানে তুমি পেনটাকে তোমার মনে হবে যে এটা আমার নাউন অর্থাৎ সাবজেক্ট মনে হবে, বাট পেন আমাদের এখানে ভার্ব। কারণ একটা বিষয় তোমরা এতক্ষণে এতগুলো এক্সাম্পল দেখে বুঝতে পেরেছো যে বেশিরভাগ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়। তার কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা উজ্জ্বল অর্থাৎ ইনভিজিবল অবস্থায় থাকে। ঠিক আছে, সো এখানে পেনটা আমাদের কি ভার্ব, আর দ্য লাইন হচ্ছে আমাদের অবজেক্ট। এখন যদি এটাকে আমরা এখন প্যাসিভে করতে চাই, সো কিভাবে করব? মনে রাখবা লেট যুক্ত তো করতে হবে, তাহলে লেটের পরে দ্য লাইন আসবে। লেট দ্য লাইন, যেহেতু পেন আমাদের ভার্ব, সো হবে বি পেন্ট থ্রু। সো বুঝতে পারলাম, লেটের পরে দ্য লাইন আসলো, যেহেতু দ্য লাইন আমাদের অবজেক্ট, বি এর পরে ভার্ব 3 পেন্ট এবং থ্রু হবে। ঠিক আছে, পেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে পেন্ট, ভার্ব টু আবার পেন্ট। সো আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। সো বুঝতে পারলাম। সো এখানে মনে রাখবে 10 নম্বরটা এবং এখানে এই 6 নম্বরটা তোমার কাছে একটু বেশি ঝামেলা লাগলো। ঠিক আছে, একটু কনফিউজিং ব্যাপার। আর স্টপের এখানে কি হলো, ইউ আর অর্ডার টু, এটা মুখস্থ রাখতে হবে। আর প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, কিন্তু সেম খেয়াল করছো, শুধু এখানে অর্ডার আর ওখানে প্লিজ থাকলে রিকোয়েস্ট, এটাই পার্থক্য, কোনো ডিফারেন্স তেমন নাই। সো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, যেগুলো তোমাদেরকে অনেক কনফিউজ করতে পারতো পরীক্ষায়। এখন তোমরা হয়তো ভাবছো এগুলো শুধুমাত্র তোমাদের বোর্ড এক্সামে কাজে লাগবে, বাট তা না, এটা তোমাদের অ্যাডমিশন বলো যে কোনো পরীক্ষায় এই বিষয়গুলো তোমাদের অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবং কি জব এক্সামেও কাজে লাগবে। সো তোমরা যারা আজকের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে কোনো ভিডিও নোটিফিকেশন পাবা না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।